দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। রাজনীতির বিভিন্ন হাল হকিকত নিয়ে কথা বলবো আমরা, বুঝবো রাজনীতির গতিপথ। সেজন্য আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। শুরুতে আছেন জনাব তাবিদ আওয়াল, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাফুপে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বলে। তাবিদ ভাই, স্বাগত আপনাকে আপনার সময়ের জন্য। আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর স্নিগ্ধা, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জনাব সারওয়ার তুষার। তুষার, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। তাবিদ আওয়াল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিশেষ করে দুটি ছাত্র সংসদ নির্বাচনের পরে বিএনপি, ছাত্র দলের রাজনীতি এবং আগস্ট পরবর্তী যে বিএনপির রাজনীতি, সেটি নিয়ে নানান ধরনের মূল্যায়ন, চুলচেরা বিশ্লেষণ চলছে বিএনপির ঘরে বাইরে। অনেকেই বলছেন, বিশেষ করে তরুণদের মধ্যে বিএনপির নিজস্ব যে ন্যারেটিভ বা দর্শন, সেটা প্রচারে বিএনপি খানিকটা ব্যর্থ হলো কিনা। আপনারা যারা দলের তরুণ নেতৃত্বে আছেন, তারা এই বিষয়টা উপলব্ধি করেন কিনা, বা আপনাদের কি মনে হয় কেন এরকম ভরাডুবি হলো ছাত্র সংসদ নির্বাচনে? কারণ ছাত্র দল প্রচণ্ড জনপ্রিয় একটি ছাত্র সংগঠন, দীর্ঘদিন ধরেই ছিল। জি, ধন্যবাদ যমুনা টিভি দর্শকদেরকে আজকে এই অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য, আর ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে দেখেন, আমরা মানে অনেক কিছুই কিন্তু একটু ডিপেন্ড করে কোন লেন্সে আমরা দেখতে চাচ্ছি। এখন আমরা যদি আজকের দিনে একটা বা দুইটি, যেটা আপনি রেফার করেছেন, ইউনিভার্সিটি ইলেকশন নিয়ে বিশ্লেষণ করতে চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি না, আর আমার দলও মনে করে না যে এটা পুরো দেশের একটা বড় চিত্র। দুটো নির্বাচন হয়েছে, ইয়েস, আমাদের ছাত্রদল যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, তারা ইলেকশনে মানে জিততে পারেন নাই। বাট দ্যাট অলসো রিফ্লেক্টস যে বিগত 17 বছরে যে অনেক আমাদের স্টুডেন্টরা নিয়মিত ক্লাস করতে পারেন নাই, আর নিয়মিত ক্যাম্পাসে থাকতে পারেন নাই, সেই দূরত্বেরও কিন্তু একটা ফলাফল আর এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখতেছেন যে নির্বাচনে কিন্তু মানে যারাই হেরেছে বা যারাই জিতেছে, নির্বাচনের পরের থেকে কিন্তু আবার একসাথে সবাই চেষ্টা করতেছে মিলেমিশে হারমোনিভাবে থাকতে। তো ওইটার উপরে একটু ফোকাস করতে চাচ্ছি, যে এই হারমোনিয়াস অ্যাটিটিউডটা, এই কালচারটা কিন্তু আগে কখনো ছিল না। অ্যান্ড বিকজ আমাদের ছাত্র দল একটা বৃহত্তর রাজনৈতিক ফোর্স, তাদের কিন্তু যেভাবেই হিসাব করেন, মানে কি বলবো, জনসংখ্যা অনেক, কিন্তু তার ভিতরে কিন্তু কোনো প্রভাব বিস্তার করা হয় নাই কোনো ক্যাম্পাসে বা কোনো ক্যাম্পাস ইলেকশনে বা পোস্ট ইলেকশন জায়গায়। তো সেই জায়গায় আমি একটু এখন ব্যাক করি, মানে ওয়াইড অ্যাঙ্গেলে যে আমরা দেখি যে বাংলাদেশের এখন কোন রাজনৈতিক দল মানে যুবকদের সবচেয়ে মানে কাছাকাছি এভরিডে প্রবলেমস নিয়ে কথা বলছি, বা যুবকদের সবচেয়ে এভরিডে ফিউচারিস্টিক সম্ভাবনা নিয়ে কথা বলছে, সেটা হলো একমাত্র হলো বিএনপি। আমাদের দল, আমরা কর্মসংস্থান নিয়ে কথা বলছি, আমরা অত্যন্ত চিন্তিত, আর আমাদের কাছে একটা ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করারও কিন্তু একটা রূপরেখা আছে। আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিও কথা যেভাবে বলেছি, আমরা এই লেবার ফোর্সকে আপস্কিল করারও কথা যেভাবে বলেছি, এবং আমরা শিক্ষা খাতকে আরও কীভাবে উন্নয়ন করব, ইনক্লুসিভ করব, সেই কথাটাকে আমরা নিয়মিত বলেছি। সেটা আমি বিশ্বাস করি যে মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তরুণরা এবং ইউথরা কিন্তু আমল করে নিয়েছে। অ্যাট দি সেম টাইম ইনিশিয়ালি আমরা দেখেন, আমরা যে রিফর্ম যে প্রসেসটা চলছে, এই রিফর্ম কমিশনের সাথে সবচেয়ে বেশি এইড করা এবং স্যাক্রিফাইস করা কিন্তু বিএনপি ভূমিকা রেখেছে, যেন একটা প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়। হ্যাঁ, আলটিমেটলি রিফর্মটা কারা করবে? একটা নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে আইন পরিবর্তন করে বা আইন সংশোধন করে রিফর্মগুলোকে বাস্তবায়ন করবে। বা ওই প্রক্রিয়াতে কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি যাওয়ার জন্য। জি, আপনাকে একটু লাস্ট একটা পয়েন্ট হলো, যেখানে আমরা বহুমুখী যে কথা আমরা বলছি, আমরা এটাও বলতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু রিলিজিয়াস অ্যান্ড এথনিক হারমোনি এবং টলারেন্স বিল্ড করতে হবে। সেটাও কিন্তু আপনি দেখবেন যে যুবকদের মাঝে একটা বড় একটা চিন্তা, যে আমরা এক বাংলাদেশ থাকবো নাকি আমরা বিভক্ত হয়ে বাংলাদেশ থাকবো। থ্যাংক ইউ। জি, ডক্টর স্নিগ্ধা, আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে চাই, একটি বিষয় খুবই আলোচিত হচ্ছে, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, খুব ভিজিবল না তিনি, বিভিন্ন সংকটের সময় তাকে দৃশ্যমানত কম, কিন্তু সরকার অনেক লোক দাবি করে তিনি খুবই কর্মঠ, অনেক কাজ করেন। তিনি তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। ফলে এটা খুব নতুন কিছু না, আমাদের মন্ত্রীরা, মিনিস্টাররা, প্রাইম মিনিস্টাররা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। 5 আগস্টের পর একটা ধারণা করা হয়েছিল এই ধারণাটা পাল্টাবে, অথবা এই চর্চাটা পাল্টাবে। তিনি ক্যান্সারের রোগী, তার সুস্থতা আমরা কামনা করি, কিন্তু তিনি স্বাস্থ্য উপদেষ্টা যখন বিদেশ গিয়ে চিকিৎসা নেয় 5 আগস্টের একটা গণ অভ্যুত্থানের পরেও, তখন সেটি দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় একটি করুণ চিত্র তুলে ধরে কিনা? আচ্ছা,
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, সহজ আলোচকদের অনেক শুভেচ্ছা। এই যে আলাপটা, যে এই প্রশ্নটা আমার মনে হয় অনেকবার আমরা করেছি কোভিডকালীন সময় থেকে শুরু করে বারংবার। আপনার নিশ্চয়ই মনে আছে যে কোভিডের সময়ও একটা মানুষের মধ্যে একটা ছিল যে এখন যদি যারা ক্ষমতায় আছেন তারা যদি এখন দেশের বাইরে না যেয়ে দেশের ভেতরে চিকিৎসা নেন তাহলে মনে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। কিন্তু এই ব্যাপারটা এই 5ই আগস্টের পরও আবার দেখতে হবে কেন, সেটার ক্ষেত্রে দুটো জিনিস আমি একটা নিরপেক্ষ জায়গা থেকে বলি। প্রথম কথা হচ্ছে, যিনি স্বাস্থ্য উপদেষ্টা, প্রতিটি মানুষের স্বাস্থ্যের নানা ধরন থাকতে পারে। এখন আমরা জানি না যে উনি কোন ফেসে আছে, এমন হতেই পারে যে উনি যে স্তরে আছেন সেই স্তরে আসলে আমাদের পক্ষে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তো ডেফিনেটলি উনি যাবেন, এটা ওনার অধিকার। এবং সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি না যে সেটি নিয়ে এত রিজিড হওয়ার কিছু আছে। কিন্তু আমি যেটি মনে করাতে চাই, বিগত 1 বছর যাবৎ আমি একজন নাগরিক হিসেবে স্বাস্থ্য উপদেষ্টাকে কাজ করতে দেখিনি। আমি একজন নাগরিক হিসেবে স্বাস্থ্য খাতে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে, এটা তো সকলেই জানে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে করাপ্টেড একটা সেক্টর। সবচেয়ে বেশি দুর্নীতি, সবচেয়ে বেশি আপনার কি বলবো, এখানে সিন্ডিকেটটা, নানা ধরনের সিন্ডিকেট এখানে যুক্ত। কিন্তু আমরা ওনাকে দেখিনি। আমরা এটাও দেখেছি যে উনি জুলাই আগস্টের যেই আহতরা ছিলেন সেই আহতদেরকে উনি দেখানোর জন্য একটা বৈদেশিক দলকে নিয়ে গেলেন, সেখানে একটা দাঙ্গা হয়ে গেল। আমরা কিন্তু এটাও দেখেছি। তাহলে এই যে স্বাস্থ্য উপদেষ্টার বিভিন্ন কার্যকারিতা, সেই কার্যকারিতা কিন্তু একটা ফেলিয়ার হিসেবে আমাদের সামনে উপস্থিত। এইটাকে ওটাকে দিয়ে রিপ্লেস করার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে প্রথম কথা। এখন দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ জনগণ, আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগণ তাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার জন্য এটি কিন্তু একটা নিয়ম হওয়ার কথা ছিল, উচিত ছিল, যেখানে আপনি বলবেন যে আপনি কথায় কথায় সিঙ্গাপুর যাবেন না, আপনি আপনার রুটিন চেক আপের জন্য সিঙ্গাপুর যাবেন না। কিন্তু এখানে শুধু আমাদের উপদেষ্টাই যে যান তা না, আমাদের বিএনপির যারা কিনা এখন মন্ত্রী না কিন্তু গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদেরকে বলেন, এনসিপির কথা বলবো কি বলবো না সেটা একটা বিষয়, তারা এখনো অসুস্থ হন নাই, তারা কক্সবাজার ঘুরতে যান তো, বা অন্য কোথাও ঘুরতে যান হয়তো বা, তো ওনারা অসুস্থ হননি। তার মানে কিন্তু আপনি যদি ফলো অন করেন তাহলে যেটা দেখতে পাবেন যে এটা একটা ট্রেন্ড। সো এই ট্রেন্ডটা ভীষণ রকমের প্রবলেমেটিক ট্রেন্ড, যেটি জনবান্ধব না। জি, আমি একটু সারোয়ার তুষার, আপনার একটা কোট দিয়ে আপনার সঙ্গে আলোচনা শুরু করে আপনি বলেছেন যে পরবর্তী নির্বাচন হবে নতুন সংবিধানের অধীনে, সংবিধান বদলাতে না দিলে আবার গণ অভ্যুত্থান ঘটবে। এই কথা আপনি যখন বলছেন তখন প্রশ্ন হচ্ছে যে বিচার সংস্কার এগুলোকে পাশ কাটিয়ে ভোট করা হচ্ছে কিনা, এই প্রশ্ন আপনারা তুলছেন। কিন্তু এগুলোকে কি আসলে পাশ কাটানো হচ্ছে? অথবা ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা নির্ধারিত, তখন যদি আপনারা সংবিধান সংশোধনের এই কথা বলেন এবং কোনো রাজনৈতিক দল মাঠে নামছে, জামাত ইসলাম সহ ইসলামী কয়েকটি দল, সেটার সাথে এটার কোনো সংযোগ আছে নাকি এটি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিএনপি দেখছে, সেটাই বা কি বলবেন? আপনাকে ধন্যবাদ এবং 200 আলোচককে আমি শুভেচ্ছা জানাই। আমরা এই যে দাবিটা, একটা সংবিধান পরিবর্তন করতে চাই, নতুন একটা গণতান্ত্রিক সংবিধানের কথা বলেছি, নিদেন পক্ষে এই সংবিধানের মেজর রিফর্ম, এইটা আমরা আজকে নতুন বলছি না, এটা আমাদের মানে একেবারে আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন থেকে আমাদের এটা কনসিস্টেন্ট পজিশন। আর আমার যে বক্তব্যটা আপনি বললেন সেখানে এটা বলার উদ্দেশ্য ছিল এটা যে আমাদের একটা সিরিয়াস কনস্টিটিউশনাল ক্রাইসিস আছে, যেটা আমাদেরকে 7, 8, 10, 15 বছর পর পর কিন্তু ভোগায়, এবং সেইটা যদি আমরা সমাধান না করি তাহলে আবারও গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি হবে। এটা ছিল আমার বলার কথা। এই কারণে আমাদের মানে স্টেবিলিটির জন্যই, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই এবারই কনস্টিটিউশনাল ক্রাইসিসটা সেরে ফেলা দরকার। এরপরেও সরকার হবে, এরপরেও ওই সরকারের অনেক সমস্যা থাকবে, এরপরেও ধরেন দুর্নীতি হতে পারে, যদি ধরেন এই যে নেপালের মতো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আন্দোলন হবে, সব হবে, কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিসটা বারবার হবে না। আমাদের এটা সেটেল করে ফেলতে হবে। এবং এই যে কমিশন কাজ করছে এখন গত প্রায় 1 বছর ধরে, তারা কোন প্রিমাইসে কাজটা শুরু করেছে যে আমাদের একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র আছে, এটা ছিল তাদের মানে বটম লাইন, যে এখান থেকেই তারা কাজটা শুরু করেছে। সেদিন যে প্রধান উপদেষ্টা আবারও এই যে শেষ পর্বের আলোচনাটা উনি ইনাগুরেট করলেন, ওখানে উনি কিন্তু এই কথাটা বললেন যেন কোনো ফাঁক ফোকর দিয়ে স্বৈরতন্ত্র আবার কায়েম না হতে পারে।
এই জন্যই আমার বলা যে আপনারা সংবিধান আর সংবিধান পরিবর্তন করতে গেলে তো নির্বাচন পেছানোর কোনো দরকার নাই। ফেব্রুয়ারিকে টাইমলাইন ধরেই কিন্তু আমরা এই কথাটা বলছি। সংবিধানটা কে পরিবর্তন করবে এখন? সংবিধান পরিবর্তন আর যেই করে সংসদ করতে পারবে না। কেন করতে পারবে না? হ্যাঁ, কারণটা সংশোধনী এবং মানে অনেকগুলো কারণে, একটা তো ঐতিহাসিক অনেকগুলো নজির এগুলো বলতে পারবো। আপনার এখানে বলেছি আমি পদ্ধতিগত সমস্যাও আছে। করবে হচ্ছে আমরা যেটা বলেছি যে গণপরিষদের মধ্যে যেতে হবে আপনাকে। যদি গণপরিষদে আপনি না যান তাহলে গণপরিষদ কাম পার্লামেন্ট করতে হবে, যেটা আমরা বলেছি একটা ইলেকশনের মধ্যে দিয়ে দুটো জিনিস। অথবা এখন যেটা সরকার মানে মনে হচ্ছে যে টনক নড়েছে অনেকটা, কিভাবে যে এতদিন তারা বলছিল যে আমরা আলোচনাটা শুধু ফ্যাসিলিটেট করব, আপনারা সিদ্ধান্তে আসবেন বা সমঝোতায় আসবেন রাজনৈতিক দলগুলো। এখন এই শেষ মুহূর্তে এসে যখন দেখছে যে তরি প্রায় ডোবার উপক্রম, রাজনৈতিক দলগুলোর তো আর আসলে মানে সমঝোতা হবে না, কারণ 29টা দল প্রায় 29 রকম প্রস্তাব দিচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমরা যে আলোচনাগুলো দেখতে পাচ্ছি সরকার একটা পজিশন নিচ্ছে যে যদি সমঝোতা না হয় তাহলে আমরা ঠিক করব কোন পদ্ধতিতে সংস্কার হবে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি যে সরকারের সমালোচনা করতাম, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও করা সমালোচনা করেছি শুধুমাত্র তার এই ধরনের রোমান্টিক কথাবার্তার কারণে যে আমরা আসলে পজিশন নেব না। আপনি তো ভাই গভর্নমেন্ট, আপনি কেন পজিশন নেবেন না? আচ্ছা ধরেন সরকার পজিশন নিল, নিয়ে সংবিধান পরিবর্তন করলো, তারপরে আপনি নির্বাচন হলো, কোন একটি দল বিএনপি, জামাত বা এনসিপি তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে, তারা এসে সেটা আবার পাল্টাতে পারে না? না, পারবে না। যদি সংশোধনী করেন তাহলে পাল্টাতে পারবে না, যদি সংবিধানে পরিবর্তন। আচ্ছা আমি একটা উদাহরণ দিই আপনাকে। 75-এর 15 আগস্টের পট পরিবর্তনের পর থেকে 79 সেকেন্ড পার্লামেন্ট আগ পর্যন্ত বাংলাদেশে মিলিটারি প্রোক্লেমেশনের দ্বারা একাধিক সংশোধনী ঘটেছে। ওই মানে একদম জিয়াউর রহমান সাহেব অনেকগুলো সংশোধনী করেছেন এবং সেগুলো এসে তিনি আবার পার্লামেন্টে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে ওইগুলোকে জাস্টিফাই করেছেন। এখন আপনি কি এই যে সংশোধনী করলেন, উনার যেটা সমস্যা ছিল কি যে উনি গণভোট করেছেন, উনি প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করেছেন, সেইটাকে আবার উনি ওই একটা ক্ষুদ্র খোপের মধ্যে ঢুকাতে গেছেন, দ্যাট ইজ 5th অ্যামেন্ডমেন্ট। প্রবলেমটা কি, আপনি কি আজকে 5th অ্যামেন্ডমেন্টের আজকে স্ট্যাটাসটা কি? এখনকার দিস ইজ মানে ইলিগাল, অবৈধ। আওয়ামী লীগ এটা অবৈধ করে গেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে হয়তো বলবে যে 5th অ্যামেন্ডমেন্ট আবার বৈধ হবে। তাহলে এই যে সংশোধনীতে এই সমস্যাটা আছে, আমরা তো এটার কথা বলছি। আরেকটা জিনিস খেয়াল করেন, এখন কমিশনে যে সমস্ত আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে, এগুলো হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে, বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে কিন্তু পরিবর্তন করে। আপনার কি সংবিধানে আপার হাউস আছে? আপনি তখন আপার হাউসের কথা বলতেছেন, আপনি বলতেছেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন খেয়াল করে দেখেন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এরশাদ সাহেব করেছিলেন 8th অ্যামেন্ডমেন্ট, সেটা হাইকোর্ট কি বলেছিল, আদালত কি বলেছিলেন যে এটা অবৈধ, আনকনস্টিটিউশনাল। তো আপনি যেটাকে ইতিমধ্যেই রায় আছে আনকনস্টিটিউশনাল, সেটাকে আবার আপনি সংসদে কিভাবে করবেন? বিএনপি তো এগ্রি করেছে, কিন্তু ধরেন বিএনপির কথাই বলি, বিএনপি কিন্তু এগ্রি করেছে যে 31 দফাতেও আছে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে হবে। তো আপনি কিভাবে সংসদে করবেন? ওই একই কনস্টিটিউশনের অধীনে গঠিত সংসদে তো করতে পারবেন না, বিকজ এটা অলরেডি প্রেসিডেন্স আছে যে এটাকে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। ওই বেসিক স্ট্রাকচার যদি আপনি মানেন, তার অধীনে কিন্তু এটা আনকনস্টিটিউশনাল হবে। এই কারণেই বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার পদ্ধতি কোথায়? আপনাকে পার্লামেন্টের বাইরে আসতে হবে এবং সেটার জন্য ওই যে যারা বিজয়ী হবে, ধরেন আমরা 4 জন বিজয়ী হয়ে গেছি, আমাদের দুটো ডুয়েল রোল থাকবে। আমরা একই সাথে গণপরিষদ, আমরা ধরেন বিকালবেলা গণপরিষদ সদস্য, সন্ধ্যাবেলা আমরা সংসদ সদস্য। এটা কিন্তু মানিয়ে না। আইন উপদেষ্টা নিজে বলেছেন যেভাবে সম্ভব, আসিফ নজরুল নিজে বলেছেন যেভাবে সম্ভব, এবং পৃথিবীতে এরকম নজির আছে কিন্তু। বা ধরেন সপ্তাহে 3 দিন গণপরিষদ, 3 দিন পার্লামেন্ট, তো প্রতিদিন বসে না। আমি একটু তাবিদ ভাই আপনার কাছে এটা নিয়ে ফিরতে চাই। তুষার সাহেব যেটা বলছেন, সংবিধান না বদলালে, মানে সংশোধন না বদলালে ফের একটা অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের আশঙ্কা আছে, এবং সেটাই সম্ভবত জুলাইয়ের যে স্পিরিটের কথা তারা বলেন বা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তার সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। এখন সংবিধান বদলানোর জন্য তিনি যে প্রক্রিয়া পদ্ধতির কথা বললেন, সেইটা বড় দল হিসেবে বিএনপি মানে মানবে কিনা, বা মানাটা কতখানি আপনাদের পক্ষে সম্ভব বা যৌক্তিক? দেখেন, এখানে বড় দল হিসাবে ম্যাটারটা না, এটা দায়িত্বশীল দল হিসাবে ইজ মোর ইম্পর্টেন্ট জিনিসটাকে বিবেচনা করা। যে কথাগুলো আমরা বলছি অ্যান্ড বারে বারে আমরা রিপিট করছি, কোনো জায়গায় কিন্তু কারো কোনো দ্বিমত নাই যে বাংলাদেশের বেসিক প্রবলেমগুলো কী, বাংলাদেশের হিস্টোরিক অ্যান্ড রিপিটেড প্রবলেমগুলো কী। গণ উত্থান যে আপনি শুনেছেন 90s হয়েছিল, এবারও হয়েছে, অ্যান্ড অফকোর্স আমরা যদি আমাদের ট্র্যাক চেঞ্জ না করি আবারও হবে। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট সলিউশনটা কী? সলিউশন তো থাকতে হবে একটা জুডিশিয়াল, কনস্টিটিউশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রসেসের মাধ্যমে। যতবার আপনি কিছু চাপিয়ে দেন কিছুর উপরে, বা আপনি মানে প্রসেসের বাইরে কিছু ফলো করতে যান, পরবর্তী সরকার এসে এটাকে আবার চ্যালেঞ্জ করে, বা হাইকোর্ট এটাকে স্টে করে বা চেঞ্জ করে। তো আমাদের জায়গাটা তো ভেরি পরিষ্কার যে আমরা যেসব সংশোধনী আমরা চাচ্ছি, আমরা গোটা জাতি হিসাবে এখন এগ্রিমেন্টে আসতেছি। যে ধরনের ফিউচার বাংলাদেশে কনস্টিটিউশনাল চেঞ্জেস আমরা আনবো, সেটাও আমরা একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসতেছি। এখন ইমপ্লিমেন্টেশন তো পার্লামেন্টের বাইরে হতে পারে না। আমরা মানে আমাদের দেশে তো পার্লামেন্টারি স্টাইল। এখন পার্লামেন্ট রিপ্রেজেন্ট করে কাকে? পার্লামেন্ট রিপ্রেজেন্ট করে
পুরো বাংলাদেশকে, People. অ্যাটলিস্ট যারা ভোটার, রাইট, ইন দিস কেস 100 মিলিয়ন ভোটার, তাদের প্রেসিডেন্ট পার্লামেন্টে আছে। তো আমরা কারা এখন পার্লামেন্টের বাইরে নিজেদেরকে দাবি করলাম যে আমরা পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করি, পুরো বাংলাদেশ যা চায় ম্যান্ডেট ছাড়াই আমরা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। তো বিএনপি পজিশনটা ভেরি পরিষ্কার যে জনগণের হাতে ক্ষমতা আমরা দিতে চাচ্ছি। জনগণ তাদের ক্ষমতা দিয়ে যাদেরকে দায়িত্ব দিবেন তারাই জনগণের এই কাজগুলোকে বাস্তবায়ন করবেন বা জনগণের প্রত্যাশাটাকে বাস্তবায়ন করবেন। তার সাথে দায়িত্বশীল দল হিসেবে বিএনপি কিন্তু সবার অন্য রাজনৈতিক দলেরও যারা যারা এক্সিস্টিং এখন মানে অপারেটিং অবস্থায় আছেন তাদেরও মতামত নিয়েও কিন্তু বিএনপি আগাতে চাচ্ছে। তাদের মতামত বাস্তবায়ন করার জন্য কিন্তু অনেক কম্প্রোমাইজ করা হচ্ছে, যদিও বিএনপির অনেক অবস্থান আছে সে থেকে আমরা একটু সরেও এসেছি, কিন্তু আলটিমেটলি জনগণের মতামত পার্লামেন্টারিয়ানরা পাবে, পার্লামেন্টারিয়ানরা ওই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করবে। মানে নির্বাচন হতে হবে, তারপরে যা হওয়ার তাই হবে, সেটি হচ্ছে বিএনপির স্ট্যান্ড। ইয়েস। জি হ্যাঁ, রিজন আপা আপনার কাছে যেটা জানতে চাই যে জামাত ইসলামী পিআর নিয়ে খুবই কঠোর অবস্থান এবং তারা একটি কর্মসূচিও ঘোষণা করেছে। সেই কর্মসূচির সঙ্গে 4টি ইসলামিক দল এবং আরও 3টি দল আজকে ঐক্যমত পোষণ করেছে। এবং আজকে জামাত ইসলামীর সিনিয়র নেতা জনাব তাহের তিনি স্পষ্ট করে বলছেন একবারের জন্য হলেও তারা পিআর চান। এবং সেটা কেন বলছেন, উনি বলছেন তাহলে ভোট কেন্দ্র লুট, ব্যক্তি বিশেষে মনোনয়ন বাণিজ্য এগুলো বন্ধ হয় কিনা সেটা তারা দেখতে চান। ফলে বাংলাদেশের বাস্তবতায় এই পিআর পদ্ধতি একবার আনলে আসলে সংকটটা কোথায়, নাকি এর পিছনে জামাতের অন্য কোনো তাৎপর্য আছে চাওয়ার পেছনে? আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ তো আসলে গিনিপিগ না বা এক্সপেরিমেন্টের কোনো বিষয় না, এটা একটা ল্যাব টেস্ট না। আর এই মুহূর্তে তো আরও না, কারণ যে একটা খুব খারাপ একটা সময় আমরা পার করছি, এটা একজন নাগরিক হিসেবে বলছি। ঠিক এই মুহূর্তে যেমন আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন পলিটিক্যাল, আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছি না, অনেক জায়গা থেকে তো ছিল না, কিন্তু ঠিক এই মুহূর্তে এই রাষ্ট্রের যেই আনস্টেবিলিটি, সেই আনস্টেবল একটা সিচুয়েশনে আপনি আর কত পরীক্ষামূলক বাস্তবতা দিবেন সেটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, আমি জামাতে ইসলামের যারা আছেন তাদেরকে আমি করজোড়ে একটা অনুরোধ করতে চাই যে আপনারা আপনাদের অবস্থানগুলা স্বচ্ছ করেন। মানে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ওনারা যেটা মনে মনে ভাবেন সেটা বলেন না, ওটা কয়েকদিন পরে যেয়ে বলেন, তারপর তখন বলেন এটা আমাদের আগের ব্যাপার ছিল, আগের কৌশল ছিল। আপনি এটা ক্রনোলজিক্যালি দেখবেন। এই মুহূর্তে আসলে কি পিআর পদ্ধতিটা এজন্যই চাওয়া হচ্ছে যে আপনি আসলে মনোনয়ন বাণিজ্য এটাকে রোধ করার জন্য, নাকি পিআর পদ্ধতিটা হচ্ছে আমি এই মুহূর্তে আমার যে ভোটের গণনা চক্র বা আমার আসার যে এই সুযোগ, সেই সুযোগটা বেড়ে যেতে পারে সেটার চক্র? একটা পলিটিক্যাল পার্টি এবং ইন পার্টিকুলার যারা কিনা রিলিজিয়াস সেন্টিমেন্টের উপরে বেস করে চলে, তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক বেশি সততা প্রত্যাশা করি, খুব স্বাভাবিক কথা। কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। এটা হচ্ছে কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে আপনি পিআর পদ্ধতিটা আমরা যেটা শুনেছিলাম যে যখন ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছিল ওই টাইমটাতে কিন্তু এটা একটা রিসলভড একটা বিষয় ছিল, অর্থাৎ সেখানে কিন্তু তারা এটা নিয়ে কোনো আলাপ করেননি, তখন কিন্তু তারা হ্যাঁ না কিছুই বলেননি। তাহলে আজকে নির্বাচনের ঠিক 4-5-6 মাস আগে এসে হঠাৎ করে আপনি এটা নিয়ে একটা আন্দোলন কেন করলেন, এটা একটা প্রশ্ন আসতেই পারে জনমনে, খুব স্বাভাবিক কোশ্চেন। আপনার যদি দেখেন আমরা তো সাধারণ জনগণ, যে পদ্ধতি হবে সে পদ্ধতিতেই আমরা ভোট দিব, কিন্তু যেখানে সিদ্ধান্ত হচ্ছে সেখানে যখন হয়েছে তখন আপনি চুপ ছিলেন কেন? এটা হচ্ছে আমার প্রথম আর্গুমেন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে পিআর পদ্ধতিটি, আপনি পৃথিবীতে অনেক দেশে পিআর পদ্ধতি আছে, এটা সত্য, কিন্তু সেই পিআর পদ্ধতি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে পরে যে হয়েছে, এটা বলার সাথে সাথেই কিন্তু হুট করে হয়নি। আসলে আমি একজন নৃবিজ্ঞান হিসেবে একটা কথা বলতে চাই মিশু, গ্রামাঞ্চল বলেন, যে অঞ্চল বলেন, শহর অঞ্চল বলেন, কতজন মানুষ আসলে আপনারা একটা অনুষ্ঠানও করতে পারেন যে র্যান্ডমলি জিজ্ঞেস করেন পিআর কি, পিআর পদ্ধতি কি, আসলে কি তারা জানেন কিনা? তাহলে এই জনগণকে আপনি সচেতন বা করবেন কখন, আর আপনি ভোটের পদ্ধতিটাই বা নেবেন কখন? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে একটু থামাই আপা, বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলছেন যে একটি দল বেশি আসনের লোভে কয়েকটা আসন বেশি পাবে, সেই লোভে পিআরের কথা বলছে। তুষার, আপনার দলও পিআর চায়, সম্ভবত আপনারা উচ্চ কক্ষ পর্যন্ত একমত, নিম্ন কক্ষে এখনই চান না, জামাত 2 কক্ষেই চায়। ফলে এই কথাটা আমি জানি না উনি জামাত ইসলামকে মিন করেই হয়তো বলেছেন, কিন্তু আপনারাও যে পিআর চান সেটা কি মূলত বেশি আসন পাওয়ার লোভে কোট আনকোট?
না, বেশি আসনটা তো আসন বেশি কম এটা ম্যাটার করছে কোথায়? লোয়ার হাউসে। আমরা তো আপার হাউসে পিআর এর কথা কেন বলেছি? আমরা বলেছি যে আইদার আপার হাউস পিআর এ হবে অথবা আপার হাউস দরকার নেই, কারণ আপার হাউস বিএনপি যেভাবে বলেছে সেটা কি, সেটা সংরক্ষিত মহিলা আসনের মতো, তো সেটাও তো একটা পিআরই না, মানে এটা পরোক্ষ পিআর। এবং এটাতে করে এবার আপার হাউসের আপার হাউস প্রস্তাব করার প্রধান বিবেচনাটা কি, যে আপনি ওই যে 2/3 বলে যে আপনি কনস্টিটিউশনের এমন সব চেঞ্জ করেন যেটা আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার বদলে দেয় এবং দীর্ঘ সংকটের মধ্যে আমাদেরকে ফেলে, এটাকে ব্যালেন্স করতে হবে। তো এটা কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন না যদি আপার হাউসে যে দলের লোয়ার হাউসে 2/3 থাকবে ওই একই দলের 2/3 থাকবে আপার হাউসে, যদি ওই যে বিএনপি যেভাবে বলছে ওইভাবে করা হয়। কিন্তু আমরা যেভাবে বলছি যে আপার হাউসে আপনি যেহেতু আপার হাউস আইন প্রণয়ন করবে না, আইন কিন্তু লোয়ার হাউসই করবে, আপনি সরকার গঠন করতে ফেলতে পারবেন সিম্পল মেজরিটি থাকলে, আপনি যে কোনো আইন বানাতে পারবেন সিম্পল মেজরিটি থাকলে, শুধুমাত্র সংবিধান সংশোধনের বেলায় 2 হাউসের আপনার মানে 2/3 লাগবে। এখন কিন্তু আরেকটু কম্প্রোমাইজ করে আমরা বলেছি যে নিচের হাউসের 2/3 লাগবে, আপার হাউসের সিম্পল মেজরিটি হলেই হবে। তো এখন ধরেন আমাদের দেশে যারা সরকার গঠন করে, যারা 2/3 হয়, তারা হিস্ট্রি বলছে যে 40 থেকে 45% ভোট বেশি কখনো পায় না। তো এখন সিম্পল মেজরিটি, আপনার তো জোট সঙ্গী আছে, আপনি কি আর 5% ম্যানেজ করতে পারবেন না আপার হাউসে? ফলে সংবিধান সংশোধনীয়টা কিন্তু আটকে থাকবে না। প্লাস গণভোটের কথা এসছে যে যদি মেজর কোনো বেসিক স্ট্রাকচার পরিবর্তন, বেসিক স্ট্রাকচারকে ডিফাইন করে দেওয়া হয়েছে যে এইগুলোকে আমরা যেমন তত্ত্বাবধায়ক বাতিল করতে পারবেন না। তাহলে লাভটা কি হলো? তাহলে তো যে দল সংখ্যাগরিষ্ঠ সে যায় তাই হচ্ছে, যদি আমার হচ্ছে, কিন্তু তবু কিছু চেক এন্ড ব্যালেন্স আছে, কারণ আপনি কয়েকটা জিনিস চেকলিস্ট দিয়ে বলেছেন যে এগুলো হলো আমার বেসিক স্ট্রাকচার, এগুলো পরিবর্তন করতে গেলে গণভোট লাগবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে একটা বহুদলীয় স্পেস তৈরি হচ্ছে, মানে অন্তত আপার হাউসে, এবং সেখানে ধরেন যদি 15% ভোট পেয়েছে কোনো একটা দল, তার 15 জন সংসদ সদস্য থাকবে, আপার হাউস মেম্বার থাকবে, তারা কিন্তু যে কোনো আইন নিয়ে সিভিয়ার সমালোচনা করতে পারবে। এটা আইন ইমিডিয়েট আইন প্রণয়নকে বাধাগ্রস্ত করবে না, কিন্তু একটা চাপ তৈরি করবে যখন এটা আলোচনা আসছে যে এই আইনের পেছনে এই সমস্যা আছে। ফলে এইটা একটা ভালো প্র্যাকটিস। কিন্তু যদি আপনি ওই যেভাবে বিএনপি বলছে যে আসনের ভিত্তিতে দেন, তাহলে কিন্তু যারা বঞ্চিত লাঞ্ছিত তারাই ওখানে গিয়ে জায়গা পাবে, এবং সেখানে ওই গান বাজনাই হবে। তো মমতাজ যেভাবে গান বাজনা করেছে ওইরকম হবে, ওটা আমাদের দরকার নেই। হয় আপনি ভাই এক হাউসই রাখেন, আদারওয়াইজ আপনি আপার হাউস করেন। সারা দুনিয়া যেখানে যেখানে আপার হাউস আছে সেখানে কিন্তু ওই দেশগুলো প্রাদেশিক হয়ে থাকে, আমরা কিন্তু আমরা ইউনিটারি একটা দেশ। এই কারণে আমাদের মূল বিবেচনা হচ্ছে যে ওই সাংবিধানিক স্বৈরতন্ত্র কিংবা একচেটিয়া তন্ত্র এগুলোকে আমরা একটু চেক এন্ড ব্যালেন্সে আনতে চাই, এই কারণে বলা। ফলে আমরা মনে করি যে আপার হাউস হলে পিআরে হতে হবে। এখন দেখেন জামায়াত ইসলামী যেখানে আমরা বিরোধিতা করি সেটা হচ্ছে যে ওনারা হোল পার্লামেন্ট পিআর চায়। আমরা তো আপার হাউস পিআরই তো এখনো ভাই কনফার্ম করতে পারি না, একমত করাতে পারলাম না। তো আবার এই হোল পার্লামেন্ট, এবং এটা একদমই নতুন জিনিস। কিন্তু এটা জামায়াত ইসলামের কৌশলও তো হতে পারে যে আপার হাউস লোয়ার হাউস দুইটা চাইলে হয়তো আপার হাউস। একটা কথা শুনেছি, জানি না আমাদের জামায়াত ইসলামের লোকজন শুনলে রাগ করতে পারে, যে দলগুলো আছে বিএনপির এখনো 300 আসনে ক্যান্ডিডেট কনফার্ম হয় নাই, যে এই 300 জনই, অনেক জায়গায় 4-5 জন করে দাবিদার আছে, কিন্তু একমাত্র যে দলের 300 আসনে মানে মোটামুটি ফিক্স যে অমুক অমুক দাঁড়াচ্ছে, এটা জামায়াত ইসলাম, তাই না? তাহলে আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলাম সবচেয়ে বেশি প্রিপেয়ার্ড ফর দি ইলেকশন, কিন্তু তার একটা নিজস্ব রাজনীতি আছে, সেই রাজনীতি কৌশল অনুযায়ী সে নানা সময় নানা ধরনের দাবি আনে। এটা নট ব্যাড, মানে গণতান্ত্রিক দেশে এটা থাকবেই, কিন্তু আমাদের যেটা ন্যাশনাল কনসেনসাস সেইখানে আমাদের থাকা উচিত যে যেটুকুতে আমরা সবাই একমত হয়েছি যে আপার হাউস হবে এবং পিআর হবে, এটা শুধু বিএনপি ছাড়া সমস্ত দল কিন্তু একমত। তুষার, একটা বিরতিতে যায় আপনার দলের সিনিয়র নেতা, আপনার দলের সদস্য আক্তার আজকে একটি কথা বলেছেন যে বিচার সংস্কারকে পাশ কাটিয়ে কোনোভাবেই ভোট হতে দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে সংস্কার নিয়ে দীর্ঘ কাজ হলো এবং ঐক্যমত কমিশনের মেয়াদ গতকালকে আবারও 1 মাস বেড়েছে, তার মানে সরকার এবং রাজনৈতিক দলগুলো সত্যি সত্যি সংস্কার করতে চায়। বিচারিক প্রক্রিয়া খুবই দৃশ্যমান, ট্রাইব্যুনাল কাজ করছে, নতুন ট্রাইব্যুনাল করা হচ্ছে। তাহলে এই সময়ে এসে নির্বাচনের 4 মাস আগে আপনারা বিচার সংস্কারকে পাশ কাটিয়ে ভোট হতে দেওয়া হবে না, এই ধরনের কথা আসলে নির্বাচনকে বানচাল বা পিছিয়ে দেওয়ার চক্রান্ত কিনা, সেই প্রশ্ন রেখে বিরতিতে যায়। দর্শক ফিরছে একটু পরে। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। এনসিপি নেতা সারওয়ার তুষার আছেন আমাদের সঙ্গে। বিচার সংস্কার পাশ কাটিয়ে ভোট হতে দেওয়া হবে না, এই ধরনের কথাবার্তা আসলে কি বার্তা দেয় তুষার আপনাদের? বিচারের প্রশ্নটাকে বলি, আজকে ট্রাইব্যুনালে আমাদের আহ্বায়ক কিন্তু সাক্ষ্য দিতে গিয়েছেন, ওখানে কি বলেছেন যে পরের সরকার যে এই হোক বিচারের ধারাবাহিকতা থাকতে হবে। ফলে ডান, মানে এটাই আমাদের অবস্থান। বিচার আমরা বুঝি যে এটা তো আর আগে থেকে ডিসাইড করা যায় না, বিচারের মতো চলবে। সংস্কারের প্রশ্নে আমাদের সদস্য সচিবের কথাটাকে আমি একটু অন্যভাবে, যে হতে দেওয়া হবে না এরকম না, মানে হবে না। আমরা যদি একদম হাত গুটিয়ে বসে থাকি তবু হবে না যদি আপনি সংস্কার প্রশ্নটাকে সেটেল না করেন, কারণ খুবই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে এবার ইলেকশন হবে। প্রধান উপদেষ্টা, কমিশনের সহসভাপতি সহ অন্যান্য যে সদস্যরা আছে
কনসেনসাস কমিটির তাদের সবাইকে নিয়ে বসেছেন, সেখানে তারা 7টা পয়েন্টে কথা বলেছেন। 1 নম্বরে ছিল যে সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা লাগবে। দ্বিতীয় হচ্ছে যে যদি রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে ইলেকশনের পরিবেশ তৈরি হবে না, অনেক দল ওই জুলাই সনদে সাইন করতে চাইবে না। যদি জুলাই সনদে সাইন না করা হয় তাহলে ইলেকশনের পরিস্থিতিটা অস্থিতিশীল হয়ে যাবে। অস্থিতিশীল হলে দেশের মধ্যে নানা ধরনের সমস্যা হবে, যেটা আবার ট্যাকেল করার শক্তি এই সরকারের নাই। ফলে সবচেয়ে বেটার হচ্ছে যে সংস্কারটাকে আমাদের করতে হবে, মানে সংস্কারের ব্যাপারে একটা নিশ্চয়তা থাকতে হবে। ওই যে যেটাকে জামায়াত ইসলাম কিংবা এনসিপি সহ গণ অধিকার অনেক দল বলেছে যে আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি লাগবে জুলাই সনদের। এইটুকু সরকার নিজেও এই কারণে কিন্তু নিজের স্বার্থে, আমাদের স্বার্থে না, নিজের স্বার্থেই সেটা নিশ্চিত করতে চায়। কারণ এটা যদি সে না করে শুধু এটাকে একটা প্রেসক্রিপশন বানায় বা রেকমেন্ডেশন পেপার বানিয়ে দিয়ে দিল যে পরের সরকার করবে, এটা হবে না। এবং এটা না হলে ইলেকশনের জন্য পরিবেশ তৈরি হবে না। একটা জায়গায় আমি বুঝি না, ধরেন সংস্কারের জন্য তো ঐক্যমত লাগবে এবং সব দলকে এক জায়গায় পৌঁছাতে হবে। এখন বিএনপির ভাষ্য হচ্ছে যে তারা সব বিষয়ে যদি ঐক্যমত কমিশনে গিয়ে হ্যাঁ বলে তাহলে তার সব দলের আলাদা অবস্থান থাকলো না। না, সব বিষয়ে হ্যাঁ বলা দরকার এখন নেই। বিএনপি যেগুলোতে হ্যাঁ বলছে সেই সংখ্যা বিএনপির হিসেবে বেশি, 5টা বা 6টা ইয়েতে তাদের নোট অফ ডিসেন্ট আছে। এখন এগুলোতে হ্যাঁ না বললে কি আসলে সংস্কার হবে না? না, দুটো জিনিস। একটা হলো যে সর্বশেষ মিটিংয়ে সালাউদ্দিন সাহেব, উনি তো বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, উনি বলেছেন যে যদি আমাদেরকে বেটার কোনো আইনি পদ্ধতি দেখাতে পারেন আমরা এটাতে এগ্রি করব জুলাই সনদের ব্যাপারে। মানে ওনাদের তো পার্লামেন্টে গিয়ে করবো এই পজিশন আছে, আমাদের যেমন গণপরিষদ আছে। আমরাও কিন্তু বারবার বলছি যে সেকেন্ড বেস্ট অপশন যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন, যেমন এই যে সাংবিধানিক আদেশের কথা আসছে এখন, সাংবিধানিক আদেশ প্লাস গণভোট, এটা একটা আরেকটা রাস্তা যে কীভাবে সংবিধান পরিবর্তন করবেন বা সংস্কার করবেন। সালাউদ্দিন সাহেব কিন্তু এই কথা বলেছেন যে আইনি ভিত্তি যদি অন্য কোনোভাবে দেখাতে পারেন আমরা সেটাতে এগ্রি করব। মানে উনি আলাপ আলোচনার এই কারণে 1 মাস বাড়ানো হয়েছে। এর বাইরে হচ্ছে আপনার যে এই জুলাই সনদের বাস্তবায়নটা এখন না করলে পরের পার্লামেন্টে গেলে এটা আসলে হবে না। মানে পরের পার্লামেন্ট, এবং যেটা আমি বললাম যে বাংলাদেশে 5টা-6টা সংশোধনী কেন হবে না? না হবে না, কারণ হচ্ছে যে 5টা-6টা খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী বাতিল হয়ে গেছে পরে। কারণ হচ্ছে যে ওগুলোকে আনকনস্টিটিউশনাল বলা হয়েছে। আপনি যদি এই সংবিধানকে প্রিমাইজ ধরে মানে সংশোধনী করেন তাহলে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার যেগুলোকে আনকনস্টিটিউশনাল হিসেবে সাব্যস্ত করে এগুলো পরবর্তীতে চ্যালেঞ্জ হবেই। যেমন আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 106 এর অধীনে এই সরকার গঠিত হয়েছে, এটা নিয়েও তো বিতর্ক আছে যে 106 এর সার্টিফাইড কপিই নাই, কিন্তু একটা হাওয়ার উপর এটা কিন্তু চলছে। তো এই সমস্যাগুলো যদি আপনি সেটেল না করেন তাহলে এগুলো নিয়ে পরবর্তীতে যে কোনো কেউ প্রশ্ন তুলতে পারবে। এই কারণে এই লিগ্যাল প্রশ্নগুলোকে সাউন্ড করে আমাদেরকে ইলেকশনে যেতে হবে। এবং এটার জন্য কিন্তু ওই যে ওরকম না যে আগে সংস্কার করবো তারপর ইলেকশনে যাব। ইলেকশন ফেব্রুয়ারিতে লকড। ওই লাস্ট মিটিংয়ে আইন উপদেষ্টাও ছিলেন, তিনি কিন্তু খুব ফার্মলি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই, এটা অন্য কোনো রাস্তা নাই। এবং আমরা তো এটাতে দ্বিমত করি না। আপনার এখানে আমি এসব বহুবার বলেছি যে ফেব্রুয়ারি কেন, এই বছরের ডিসেম্বরে করেন, কিন্তু এই পথটা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে, এটাই আমাদের পজিশন। ভোট না হলে নিরাপত্তা হুমকিতে পড়বে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, এমনকি আঞ্চলিক স্থিতিশীলতা, বিএনপির পক্ষ থেকে এরকম কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভোট না হওয়ার প্রসঙ্গ আসছে কেন? ভোট ছাড়া আর কোন প্রক্রিয়া পদ্ধতি আছে? এমনকি এই সরকারের পারফরমেন্স এমন না যে মানুষ খুবই স্যাটিসফাইড সরকারকে নিয়ে। ফলে ভোটের বিকল্পের কথা বাজারে রাজনীতিবিদদের মুখে আসছে কেন? সেটাও কোনো খারাপ ইঙ্গিত বা ভয়ের জায়গা কিনা? না দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে দুটো জিনিস এখানে হতে পারে। একটা হচ্ছে যে যত যাই বলেন এই যে ডাকসু জাকসু এই ইলেকশনের একটা ইম্প্যাক্ট বিএনপির মধ্যেও পড়ার কথা, তারা স্বীকার করুক আর নাই করুক, বিশেষ করে ছাত্র দলের কথা বলছি, বিকজ তাদের তো একটা অঙ্গ সংগঠন, গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। একটা হতে পারে যে তাদের মনোবলে একটা চাপ বা একটা মনস্তাত্ত্বিক চাপ সামাজিকভাবে তৈরি হয়েছে, এটা একটা রিজন হতে পারে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই ইলেকশনকে পিছিয়ে দেওয়ার অনেকগুলো পক্ষ তো আছে। গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে বিগত রেজিমের যে সরকারটি ছিল, আওয়ামী সরকার, সে তো আসলে কোনোভাবেই চায় না যে কোনোভাবে বাংলাদেশে নির্বাচন হোক। এটা কিন্তু একদমই মানে শুধু তার একক চাওয়া এমন ভাবারও কোনো কারণ নাই। হতে পারে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র তারও চাওয়ার একটা গুরুত্বপূর্ণ রিজনিং থাকতে পারে। অন টপ অফ দ্যাট বাজারে যখন অনেক কথা শোনা যায়, বিশেষ করে এই জাকসু ডাকসু, এখানে কিন্তু এটাও শোনা যায় যে জামাতি ইসলামের সাথে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশনও হয়েছে। এটা আর কি শোনা কথা, কারণ আমরা তো পত্রিকায় এরকম নিউজও এসেছে যে ভারতের সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপারটা এই জিনিসটা আছে। এখন যদি সেটা হয় তাহলে তো, এবং আমি আসার আগেই আপনার এখন তো অনেক অনলাইন আমি এও দেখছিলাম যে নবনীতা উনি যে ছিলেন উনি একটা চালান, উনি দেখলাম হঠাৎ করে উনি প্রথম আলো, ডেইলি স্টার, দেবপ্রিয় তাদেরকে নিয়ে বলছেন তারা এত মরিয়া কেন নির্বাচন দিতে। মানে মূল কথা হচ্ছে নির্বাচন দিলে এই যে কথাটা বলা হচ্ছে, এটা একটা পার্টিকুলার বিশাল গ্রুপ, এটা আপনি স্বীকার করেন বা না করেন,
এই গ্রুপের তো একটা ইন্ধন আছে, বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা আছে, একটা প্রলয় আছে, এটা প্রচ্ছন্ন হোক, পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক। তাহলে সেই বিবেচনা হতে পারে যে বিএনপির কনসিডারেশনের প্রসঙ্গটা আসতে পারে। এক, দুই, এই যে যুগপৎ আন্দোলনটা হচ্ছে ঠিক এই মুহূর্তে হঠাৎ করে, আপনি দেখেন নিয়ম অনুযায়ী কখনো তত্ত্বাবধায়ক সরকার অথবা ঠিক এই মুহূর্তে আমি যেটা প্রথমেই বলছি যে বাংলাদেশ তো এখন কোনো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নাই, এটা কিন্তু একটা আপৎকালীন সময়। এরকম একটা সময় কিন্তু বাংলাদেশে কোনো আন্দোলন করার নজির আপনি কখনো পাবেন না। নাগরিকদের আন্দোলনের কথা এক জিনিস, কিন্তু এই ধরনের আন্দোলনের নজির কিন্তু আপনি পাবেন না। তাহলে কি হেতু উদ্দেশ্য নিয়ে এই ধরনের আন্দোলনটা হচ্ছে, এবং এই ধরনের আন্দোলনের প্রেক্ষিতে যদি কোনো ধরনের আরেকটা ম্যাসাকার তৈরি হয়, খুব স্বাভাবিকভাবেই তখন সেটা একটা প্রশ্নবিদ্ধের দিকে যাবে। এই সকল কিছু মিলিয়ে হয়তো বা এই প্রশ্নটা। দাবিদ ভাই, এই প্রশ্নটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলছেন যে একটা আলোচনা বা সংলাপ চলছে, সেটি শেষ হয় নাই, তার মানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। এই অবস্থায় যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে যে দলগুলো, জামাত ইসলাম সহ, সেটি আসলে তার উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা সেই প্রশ্নও বিএনপি তুলছে। প্রশ্ন হচ্ছে, আন্দোলন করার অধিকার তো সবারই আছে, জামাত ইসলামের আন্দোলন নিয়ে আপনারা অনেক ভাবিত কিনা, চিন্তিত কিনা? কারণ আগে আমরা দেখেছি যে বিএনপি যে আন্দোলন করেছে, সে আন্দোলনের একটা মাঠের একটা বড় শক্তির উৎস ছিল জামাত। এবার জামাত নিজেই যদি মাঠে নামে, সাথে অন্য ইসলামী দলগুলো থাকে, ফলে আপনারা জামাতের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল, বিশেষ করে রাজপথের শক্তি সম্পর্কে? জি, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। আমি এটা ক্লারিফাই করতে চাই যে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তার অ্যালায়েন্স পার্টনাররা কিন্তু বিগত 15 বছর ধরে কিন্তু রাজপথে ছিল। অ্যান্ড ক্রোনোলজিক্যালি কিন্তু দেখবেন যে শেষের দিকে বিএনপির সমাবেশগুলা বা বিএনপির ডাকের সমাবেশগুলোতে কিন্তু যুগপথ হিসেবে সবাই এসেছিল। তার মানে যে যার অবস্থান থেকে কিন্তু মার্চ করেছে, সমাবেশ করেছে এবং মুভমেন্ট করেছিল। তো সেখানে কিন্তু বিএনপি অন্য কোনো দলের নির্ভরশীল ছিল না। সেখানে বিএনপির নিজের সাপোর্ট বেস দিয়েই এবং জনগণের সাপোর্ট নিয়ে কিন্তু বিএনপি মুভমেন্টে নেমেছিল। তারপরে অফকোর্স জুলাই আপরাইজিং হয়ে গেল, তখন পুরো বাংলাদেশ জড়িত হয়ে গেল। সো মানে গ্রেটার দ্যান আ পলিটিক্যাল পার্টি, এটাও আমরা স্বীকার করি। এখন যেটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেব যেটা আমাদের বিএনপি পক্ষ থেকে বলেছে, আমরা কিন্তু একটা রাজনৈতিক দলের উপরে কিন্তু আমরা এত চিন্তিত না। আমরা চিন্তিত হলো যে এই ঐক্যমত্যের ভিত্তিতে যে আমরা একটা নির্বাচন দিকে যাচ্ছি, আমরা যে আমাদের দেশটাকে আবার গণতান্ত্রিক একটা চাকা পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতেছি। তো একটা দুইটা পলিটিক্যাল পার্টি মনে হচ্ছে সেই জায়গাতে আমাদের নষ্ট করে দিচ্ছে। তো আমরা সেই জায়গাতে চিন্তিত। তো সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বলেছে যে আমরা এখনও সংলাপ করে যাচ্ছি, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা কেউ যাই নাই, কারোর উপরে কেউ চাপাচাপিও করছেন না। আমরা প্রশ্ন করতেছি যে যেই প্রক্রিয়াতেই যাই, একটা আইনি প্রক্রিয়াতে যেন আমরা যাই, অল্টারনেটিভ দেন বা সেকেন্ড অপশন দেন, যেটা আমার শ্রদ্ধেয় ভাইও বলেছেন। তো সেই জায়গাতে আপনি কেন বিকল্প কোনো পথ নিচ্ছেন, বা সেই জায়গায় কেন আপনি সংলাপে অন্তর্ভুক্ত না হয়ে অন্য পথে যাচ্ছেন, এক বা দুইটা সেটাও দাবি নিয়ে। কনস্টিটিউশন নিয়ে যে আমরা কথা বলছি বারে বারে, কনস্টিটিউশনটা কী? কনস্টিটিউশন ফিলসফিক্যালি হলো একটা সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট, রাষ্ট্র এবং রাষ্ট্র জনগণের সাথে। তো আবারও আমরা বলছি যে আমরা এই কনস্টিটিউশনটাকে নিয়ে এত খেলাধুলা কেন করতে যাচ্ছি? যতটুকু আমাদেরকে এম্পাওয়ারমেন্ট আগেও করেছি, তাই আগে করেছিলাম, তা আমরা শিক্ষা তো নিয়েছি, টিঙ্কারিং করতে করতে কিন্তু একটা জায়গায় তো আমরা নষ্ট করে দিয়েছি। তো এখন ঠিক করার সময় এসেছে। প্রক্রিয়াটা ভেরি সিম্পল, আমরা ঐক্যমত্য হই, দেন নেক্সটে যেই সরকার গঠন করবে সংসদে সবগুলোই ইমপ্লিমেন্ট করবে। জি, রেজওয়ানা আপা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় শিক্ষক নিয়োগের একটা দাবি উঠেছে প্রাইমারি স্কুলে, এবং সেটা উঠেছে বেসিক্যালি সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত সেটি বাতিল করে, এবং সেটি নিয়েও রাজপথে ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে হবে, বাধ্য হবেন, এরকম হুমকি জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা সরাসরি রাজনৈতিক ইস্যু না, কিন্তু জামাত যেহেতু রাজনৈতিক কর্মসূচি নিয়েও মাঠে নামছে এবং তার পাশাপাশি এ ধরনের স্পর্শকাতর বিষয়, সঙ্গীত শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, সেটি নিয়েও রাজপথে নামার হুমকি দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে আপনার এই সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে এই বিতর্কটা আসলে কতটা জরুরি, অথবা এটা বাদ দেওয়া জরুরি কিনা, সেটি নিয়ে আপনার মতামত শুনবো। দর্শক, তার আগে আবারও বিরতি নিচ্ছি।
দর্শক স্বাগত একবার ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আছেন আমাদের সঙ্গে। প্রফেসর স্নিগ্ধা, অন্তর্বর্তী সরকার প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তার কঠোর সমালোচনা করেছে জামাত ইসলাম সহ 5টি ধর্মভিত্তিক দল। তারা বলছেন সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, এর ব্যতিক্রম হলে দেশের ইসলাম প্রেমিক জনগণ রাজপথে নামতে বাধ্য হবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমি প্রায়ই একটা কথা বলি, আমি এর আগে যখন নারী কমিশন নিয়ে হচ্ছিল তখনও বলেছিলাম যে 51% লোককে বাদ দিলে কি ভোট পাওয়া যায় কিনা। আপনি কি যুক্তিতে যারা সঙ্গীত কাউকে বাদ দিয়ে আপনার নিতে হবে, এই সাইকোলজি, এই টেন্ডেন্সি কাদের? আমি কাউকে এক্সক্লুড করে দিয়ে আমি অন্যদেরকে নেব, এইটা তো ভীষণ রকমের একটা স্বৈরতান্ত্রিক একটা মনস্তত্ত্ব, তাই নয় কি? আপনি বাদ দেওয়ার রাজনীতিটা কেন করছেন? দেখেন, আমি একটা কথা বলি, আমি বুঝতে পারি যে এতে অনেক মানুষের কর্মসংস্থান হবে, কারণ আমি ফিল্ড লেভেলে এই রিসার্চটাও করেছি। এখন যারা ধর্মভিত্তিক প্রতিষ্ঠান থেকে আসে, দেখেন তাদের জন্য কিন্তু মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিন্তু কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, প্রচুর মাদ্রাসা, দেয়ার ইজ এ লট অফ স্পেস, আপনি কিন্তু সে জায়গায় যেতে পারেন, কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এমনকি আমাদের মেইন স্ট্রিম স্কুলগুলোতেও কিন্তু ইসলাম শিক্ষা কিন্তু আছে, তাই না? আমার 1-2 বাচ্চারা তো পড়ছে, ও ইসলাম শিক্ষক তো নেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা তো পড়ছে। তাহলে এই যে 1-2 আপনার 3-4 থেকে যখন আপনি নিচ্ছেন, তাই সেখানে তো অলরেডি আছে। তাহলে আমি কি কারণে এই প্রসঙ্গটা আনলাম? কাকে বোকা বানানোর জন্য আনলাম? প্রথম কথা। দ্বিতীয় কথা, সঙ্গীত কে আনলো, সরকার না জামাত ইসলামের কথা? জামাত ইসলামের কথা বলছি, কারণ সরকারের এই যে এখানে আপনি আমাকে বলেন কোথায় লেখা আছে? তার মানে কি জামাত ইসলাম বলতে চান যারা সঙ্গীত চর্চা করেন, নাটক, নৃত্য, সংস্কৃতির চর্চা করেন, এদের কর্মসংস্থানের প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয়? আমি আপনাকে প্রথম একটা কথা বলেছিলাম না, যে তাদের উচিত দয়া করে স্পষ্ট হওয়া। ঠিক আছে, আপনি একমুখে বলছেন, যখন আপনি এই কথাটা বলবেন যে কঠোর আন্দোলনে যাবেন, তার মানে হচ্ছে ওই গ্রুপ অফ পিপুলকে তো আপনি এক্সক্লুড করে দিচ্ছেন। তাহলে আপনি বলেন যে আমরা মনে করি গান, সঙ্গীত এগুলো আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন না, অপ্রয়োজনীয়। স্পষ্ট ভাষায় কথা বলেন, সৎ সাহস নিয়ে কথা বলেন। আপনি ওটা বলছেন না, আপনি বলছেন যে ভীষণ বড় একটা আন্দোলন হয়ে যাবে। আপনি এটা কিসের প্রেক্ষিতে করছেন? আপনি একটি ভোট ব্যাংকের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছেন। মূলত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এটা একটা মজার জিনিস, বাংলাদেশ সরকার আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্কুল করে না। তারা বলে কি যে আপনি জমি নিয়ে আসেন, আপনি একটা স্ট্রাকচার করে দেন, আমরা তখন অন্তর্ভুক্ত করে নেব। হ্যাঁ, তো তখন হয় কি, এলাকার লোকজন নিজের টাকা পয়সা দিয়ে চাকরিটাকেও কনফার্ম করার জন্য এই কাজটা করে। জামাত ইসলাম এই মুহূর্তে যে কাজটা করেছেন, এই আন্দোলনের সাথে জামাত ইসলামের যুক্ত হওয়াটা খুবই দুঃখজনক। ঠিক আছে, ভীষণ দুঃখজনক। তো এটা ওনার করার উদ্দেশ্য হচ্ছে একটা ভোট ব্যাংকে একটা বাণিজ্যের ভিত্তিতে নিয়ে আসা। দাবিদল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে এবং আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের নামে মামলাও করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সব দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে এলাই যে 22-23টি দল ছিল সবাইকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সবাইকে নিষিদ্ধ করলে ভোটটা করব কার সঙ্গে, এটি হচ্ছে বিএনপির প্রশ্ন। ফলে জাতীয় পার্টি নিয়ে বিএনপির অবস্থান খানিকটা ধোয়াটে কিনা, অথবা নাকি আপনারা জাতীয় পার্টি বা কোনো দল নিষিদ্ধের বিপক্ষে? আসলে না, আমরা কারো পক্ষে কারো বিপক্ষে না, আমরা জনগণের পক্ষে আছি, না আমরা অফকোর্স বিএনপি পক্ষে আছি। আমাদের ঘুরে ঘুরে কিন্তু একটা জায়গায় আমরা চলে আসতেছি, প্রক্রিয়া। যতবার আমরা কথা বলতে নিষিদ্ধ করা বা কাউকে ব্যান করা, কিন্তু বারে বারে বিএনপির অবস্থান কিন্তু ভেরি ক্লিয়ার যে আপনারা কোন প্রক্রিয়াতে করতেছেন, জুডিশিয়াল প্রসেস ফলো করতেছেন কি না, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো উদ্দেশ্যটা কী। তো এখন আমরা মানে অন্য কোনো পার্টি আরেকটা পার্টিকে ব্যান করা দাবি করতেই পারে, বাট বিএনপি বিশেষ করে যে পলিটিক্যাল পার্টি কোনো রাইট নাই আরেক পলিটিক্যাল পার্টিকে, সে তো আমার অপোনেন্ট, মাই কম্পারেটর, তার উপরে আমি কেমনি একটা জাজমেন্ট দিই। সো এই রাইট জুডিশিয়াল লতে আছে, বা এই রাইট ইসি থাকতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা বারে বারে পরিষ্কার হতে চাচ্ছি যে আমরা কি ওই মানে ফাঁসিবাদকে বিরোধ করার জন্য নিজে ফাঁসিবাদী সিদ্ধান্ত নিব, এটা তো হতে পারে না। মানে রং ক্যানট মেক আ রাইট। তো সেই জায়গাতে বিএনপি পরিষ্কার থাকতে চাচ্ছে। অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছে যে এটা কি ওই যে একটা প্রক্রিয়া চলতেছে ইলেকশন যেন না হয়, এটা কি সেই কনস্পিরেসি পার্ট কিনা, যে আলটিমেটলি কোনো পার্টি থাকবে না এই কারণে বা ওই কারণে পার্টিগুলো ব্যান্ড হয়ে যাবে, তখন ইলেকশন করবেন কার সাথে? বা তখন ইলেকশন পরিবেশে মানে ইনক্লুসিভ জায়গাটা বা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ওপেন জায়গাটা, এই ডেফিনেশনগুলো তো আর ফুলফিল করছে না।
তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আবারও আমাদের পার্টি থেকে বারে বারে পরিষ্কার করতেছে যে আপনারা অনেক সমস্যার সমাধান করছি আমরা একসাথে, আরও করতে পারবো, কিন্তু নির্বাচনকে নষ্ট করার জায়গায় আমরা কিন্তু কম্প্রোমাইজ করতে পারবো না। জি জি সারোয়ার তুষার, জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি আপনাদেরও, সেই দাবিটা এত পরে কেন করছেন? বিশেষ করে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি 2 দিনের মাথায় প্রায় অবস্থান নিয়ে যমুনার সামনে অবস্থান নিয়ে আদায় করলেন। ফলে জাতীয় পার্টি তখনই করে ফেললে কি হতো, নাকি এখন অন্য কোনো ভয় থেকে করছেন নির্বাচন? এটা তো সরকারের সিদ্ধান্ত। আমরা একেবারে আগাগোড়া বলে এসেছি 2014-24 ইলেকশন যারা গণতন্ত্র ধ্বংস করেছে এবং করার এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত থাকতে হবে, অ্যাটলিস্ট তাদেরকে ইলেকশনে অংশ নিতে দেওয়া যাবে না। মানে এটা হলো একটা মোরাল পলিটিক্যাল কারণ আছে, একটা খুব টেকনিক্যাল কারণও আছে। যে যদি ধরেন জাতীয় পার্টিকে আপনি জাতীয় পার্টির ইয়েরা কি বললেন, ওই যে একজন মহাসচিব না কি জানো বললেন যে ভালো আওয়ামী লীগারদেরকে নমিনেশন দেবো, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে যে বোঝা যাচ্ছে যে একটা প্লট হচ্ছে। এবং যেভাবে নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, গণঅধিকারের উপর হামলা হয়েছে, জাতীয় পার্টিকে সেফ না, ঠিক আছে আপনি সেভ করবেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে হবে, কিন্তু জাতীয় পার্টিকে সেভ করার জন্য এই মাত্রার মরিয়া নূর এখনো পর্যন্ত মানে তার সিভিয়ার মানে ফিজিক্যাল ড্যামেজ আছে শরীরের মধ্যে। কিন্তু নূরকে তো জাতীয় পার্টি হামলা করেনি। না করে নাই, কিন্তু জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য যে করা হলো, আচ্ছা এইটার কথা বলতেছি আমি। মানে জাতীয় পার্টি এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? এটা কি জাতীয় পার্টির উপর হামলা করতে গেছিল বলছেন? না, নূররা তো জাতীয় পার্টিকে মানে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না, ওরা রাজনৈতিক, আমরা বলবো এটা রাজনৈতিক প্রতিরোধ করতে গেছে। কিন্তু আমি বলছি যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য এই মরিয়াপনা কেন? ওয়ারেস দেশে আরো কত বিশৃঙ্খলা হয়ে গেছে, তখন আমরা নীরবতা দেখেছি। আওয়ামী লীগ 2 দিন পর রাস্তায় নেমে ঝটিকা মিছিল করে, সেই সময় নীরবতা দেখি। এগুলো তো সিলেক্টিভ সক্রিয়তা এবং সিলেক্টিভ নিষ্ক্রিয়তা দুটোই কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। আপনি প্রোক্লেমেশন দিয়েছেন গভর্নমেন্ট, সেখানে বলেছেন যে 2014-24 ইলেকশনে যারা এই ডামি ইলেকশন করেছে, যারা ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশন করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বা এই ইলেকশনগুলো অবৈধ। তো যে ইলেকশন অবৈধ, সেই ইলেকশনে যারা কম্পিট করেছে, যারা ইলেকশনগুলোকে ন্যায্যতা দিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না। এটা কিন্তু পার্টিকে নিষিদ্ধ করার আলাপটা আমি করছি। 2018 নির্বাচনকে কেন বাদ দিচ্ছেন? 18 নির্বাচন টেকনিক্যাল কারণে বাদ দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে বিএনপি যেহেতু আছে, বিএনপি পরীক্ষিত, বিএনপি উতরে গেছে। বিএনপি এই ফ্যাসিবাদ বিরোধী যে স্পেকট্রাম তার অংশ, এবং এখানে খুব লিডিং জায়গায় আছে। বিএনপি সবচেয়ে বড় সাফারার। কিন্তু 2014টা থেকে শুরু হয়েছে যে আপনি, এবং কি মানে ভারত থেকে আপনি এসে বলেছেন যে আমাদেরকে নির্বাচনে যেতে হবে, এবং কেন কার সাথে কথা বলে এসেছি এটা বলা যাবে না। জি জিএম কাদের সাহেব বলেছেন না। তাহলে এখন একটা দেখেন, আমরা যখন সংস্কার নিয়ে কাজ করেছি, আমরা এই যে জেলা প্রশাসক সহ জনপ্রশাসন যারা দেখবে ইলেকশনের সময়, যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ডিসি, ইউএনও আর পুলিশ, মানে এদিকে পুলিশ প্রশাসন, তাদের দিক থেকে একটা কথা আমাদেরকে বলেছে যে দেখেন ভাই, আপনারা তো আমাদেরকে গালাগালি করেন, কিন্তু একটা জিনিস বুঝেন যে যদি এদেরকে আপনারা ইলেকশনে আসতে দেন, তাহলে তো ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং জনগণের ওদের উপর ক্ষোভ আছে, আপনারা তাদের উপর চড়াও হতে চাইবেন, প্রতিরোধ করতে চাইবেন। অন দ্য আদার হ্যান্ড, লেভেল প্লেইং এর স্বার্থে আমাকে ইলেকশনে পার্টি হিসেবে ওকে প্রোটেক্ট করতে হবে। তখন তো আপনারাই এবার আমাদেরকে ধরবেন যে আপনারা এদেরকে সেভ করছেন কেন। ফলে ইলেকশন কিন্তু মানে এদেরকে ইলেকশনে আনা মানে হচ্ছে আপনি ইলেকশনটা সুষ্ঠুভাবে করতে পারবেন না। এটা হচ্ছে এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আমরা আছি। এটা গভীরভাবে রিয়েলাইজ করতে হবে যে জাতীয় পার্টিকে আপনি যদি ইলেকশনে আনেন, তাহলে কিন্তু আরও বড়। এখন ধরেন আমি আরেকটা প্রশ্ন করি, ধরেন জামায়াত ইসলামী ইলেকশনে আসবে না, এনসিপি ইলেকশনে আসবে না, ইসলামী অন্যান্য যে সমস্ত দল, গণঅধিকার ইলেকশনে আসবে না, ধরেন একটা সিনারিও আমি কল্পনা করতে বলছি, বিএনপি আর জাতীয় পার্টি, এটা কি ইলেকশন হবে? কি মনে হয়? সুতরাং আপনাকে ব্রডার পলিটিক্যাল জায়গাটা খেয়াল করা উচিত। আরেকটা বিষয়ে তুষার আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আর দুজনের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে পদ নাই কিন্তু পদোন্নতি দিয়ে আমরা ভরাই ফেলছি সচিবালয়, বিশেষ করে আমলাদের, প্রশাসন ক্যাডারে। এই চর্চা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে 40 জন 45 জন অতিরিক্ত সচিব আছেন, তাদের ডেস্ক নাই বসার। তো পরিবর্তনটা কি হলো প্রশাসনে? জনপ্রশাসনে তো অদ্ভুত ভুতুরে সব কাণ্ড কারখানা করছে। এমনকি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত বলেছেন, আমরা বললে তো বিশ্বাস্য হয় না, উনি বলেছেন, এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে উপদেষ্টারা কিছু না, সচিবরা চালাচ্ছে। এটা একদম বাস্তব কথা। এটাই জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে দূরবর্তী ধরেন 90 নম্বর সংস্কার প্রস্তাব ছিল যে আপনি ওই যে ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট স্থাপন করবেন, এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। জনপ্রশাসনে দেখেন দুটো জিনিসকে সিন আউট করে দেওয়া হয়েছে, দুটো সংস্কারকে, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে জনপ্রশাসন। এবং এটা আমি মনে করি যে এটা গণমাধ্যম সংস্কারও তাই আউট হয়েছে। হ্যাঁ ধরেন, কিন্তু গণমাধ্যমটা আছে, কিন্তু এই যে এগুলো তো একদম ফান্ডামেন্টাল। জনপ্রশাসন এবং পুলিশ এটা করতে দিচ্ছেন না কেন? কারা দিচ্ছে না? তো খুব ইম্পর্টেন্ট। আপনি যদি এটা নিয়ে একটু অ্যাড করেন, পদ নাই তাহলে তো পদোন্নতি কেন? না দেখেন, এখানে পদ নেই পদোন্নতি, এই বাংলাদেশি আমলাদের ক্ষমতা,
এটা তো সবসময় একটা গলার কাঁটার মতো। কেন আমাদের দেশের একটা আমজনতা এই আন্দোলন বিসিএস নিয়ে শুরু হয়েছিল, কেন আমি দেখতাম যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা না করে বিসিএস এর পড়াশোনা করতে চান। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে একচ্ছত্র ক্ষমতা, দুর্নীতি, সবকিছুকে একসাথে করে তারই একটা প্রয়াস। এবং আপনি দেখবেন কন্টিনিউয়াস, এবং যখনই এই সরকারও যদি চেষ্টা করেছিল যখন, তখন কিন্তু তারা আন্দোলন করেছিল, আপনি মনে করে দেখেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা, এটা তো একেবারে একচ্ছত্রভাবে বিভিন্নবার বলা হচ্ছে যে এই সরকারের দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে তার আমলাদের উপরে নিয়ন্ত্রণ নাই। এবং একই সাথে লাস্ট একটাই কথা বলবো, এখানেও রাজনৈতিক সমীকরণ আছে, কটা আমলা বিএনপির, কটা আমলা জামাতের, আর এনসিপি। আপনি কি এখানে একটু কিছু অ্যাড করবেন, বিশেষ করে জনপ্রশাসন এবং প্রশাসনের দক্ষতা নিয়ে? আপনি নিজেও একটি প্রশাসনের সঙ্গে সরাসরি আপনাকে কাজ করতে হয় বিসিবি সভাপতি হিসেবে, ফলে আমলারা কতখানি সহায়তা করছেন বা তারা কতখানি আসলে প্রো পিপুল হলেন? ধন্যবাদ। একটা আমি বাফুফের সভাপতি, সো এখন আমাদের মানে ক্রীড়া জগৎ থেকে কানেকশনটা তো গভর্নমেন্টের সাথে খুবই লিমিটেড। মোটামুটি আমরা ফেডারেশনরা স্পন্সর এবং আমাদের যে ইন্টারন্যাশনাল ফেডারেশন তাদের সাথে আমরা মিলিত কাজগুলো করি। তো সেই জায়গাতে আমরা দেখতে মানে এই মুহূর্তে তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স আমি নেগেটিভ বলতে পারছি না, পজিটিভ বলতে পারছি না। কিন্তু সত্য কথা যেটা হলো যে আপনি যদি দেখেন যে আমাদের, আমি অন্য অ্যাঙ্গেল থেকে আবার কথা বলি, যে আমাদের ন্যাশনাল বাজেটে কত পার্সেন্ট ব্যয় হয় এই জনপ্রশাসনের আপকিপের জন্য। আমরা বেতন ভাতা, আমরা যখন ডলার সেভ করতে যাই তখন কেন একটা মানে আদেশ জারি হতে হয় যে আমরা আর বা বিদেশে আর যাইও না। কত রকমের ব্যয় হচ্ছে একটা রাষ্ট্র থেকে এই আমলা বা বিউরোক্রেটদের পিছনে। তাই ওই সংস্কারটা অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ তাবিদ আওয়াল, ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা, ধন্যবাদ সারওয়ার তুষার। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই।